আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকব। হাম রোগের চিকিৎসায় সম্পদ বিক্রি করেছে 4% পরিবার। 61% পরিবার খুইয়েছে তাদের সঞ্চয়, আর চিকিৎসা ব্যয় মেটাতে ঋণ নিয়েছে 89% ভুক্তভোগী। প্রতিটি পরিবারের চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের উপর জরিপ চালিয়ে এই তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। হাম প্রতিরোধে টিকা দেয়া হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুদের। তবুও সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। প্রতিদিন হামে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে, মারা যাচ্ছে অনেক শিশু। গেল 4.5 মাসে উপসর্গ এবং হামে আক্রান্ত হয়েছেন প্রায় 1.5 লাখ, আর প্রাণ ঝরেছে 847 জনের। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন দেশের সরকারি হাসপাতালে। এমন 12টি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর 2746 পরিবারের ওপর জরিপ চালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইএফআরসি। জরিপের ফলাফলে দেখা যায় 89% পরিবার হামের চিকিৎসার ব্যয় মেটাতে ঋণ নিয়েছেন, আর 61% ফুরিয়েছে সঞ্চয়। এছাড়া 4% পরিবার সম্পদ বিক্রি করেছেন। অনুদান থেকে খরচ মেটানোর চেষ্টা করেছে প্রায় 3% পরিবার। প্রতিটি পরিবারের চিকিৎসা ব্যয় হয়েছে গড়ে 16,000 টাকা। খুব যে বেশি ট্রিটমেন্ট কস্ট তা কিন্তু না, কারণ আমরা সব গভর্নমেন্ট হসপিটালেই দেখেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই সব ফ্যামিলিগুলোকে আমরা হসপিটালের সহযোগিতা নিয়ে তাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেছি, যে দেখা যায় যে ম্যাক্সিমাম হয়তো বা 10-12টা বাচ্চার মধ্যে দেখা গেছে মোর দ্যান 80%ই দেখা গেছে এরকম ফ্যামিলি খুব ইকোনমিক চাপের মধ্যে পড়ে গিয়েছে। তারপরে ডেইলি হসপিটালে থাকলে এমন প্রেক্ষিতে বিডিআরসির কাছে প্রশ্ন ছিল, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও কেন এত খরচ? মা বাবা দুইজন আছে, ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে, তাদের কাজে যেতে পারে নাই, সো অটোমেটিক্যালি তাদের অর্থনৈতিক একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো তারপরে দেখা গেছে দূর থেকে আসার সময় হয়তো বা কিছু লোন করে আসছে কোনো ফ্যামিলির কাছ থেকে, এখন গাড়ি ভাড়া, তারপরে ডেইলি হসপিটালে থাকলে দেখা যায় যে গভর্নমেন্ট হসপিটালে বাচ্চাটাকে হয়তো কিছু খাবার দিলে কিন্তু বাবা মা ইনকাম নাই, কিন্তু খেতে হচ্ছে বাইরে হোটেলে খেতে হচ্ছে। তো এগুলো সব কিছুই কিন্তু আসলে অর্থনৈতিক একটা চাপের মধ্যে তারা পড়ে গেছে। জরিপ বলছে হামে আক্রান্ত 75% রোগীর বয়স ছিল 4 বছরের মধ্যে। 5 থেকে 17 বছর বয়সী ছিল 19%, আর 18 বছরের উপরে ছিল 6%। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম সন্দেহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এই পর্যন্ত হামের উপসর্গে 751 জন শিশুর মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে 3 আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে 96 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে এই রোগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 580 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 59 জনে এবং মোট আক্রান্ত 16,684 জন। ঐতিহাসিক 34 জুলাই 24-এর এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার অগ্নিকণ্ঠে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। হাসিনা সরকার পতনের আসে এক দফার ডাক। সেই উত্তাল দিনের কথা জানবো মোহাজির হকের রিপোর্টে। ছবি তুলেছেন রিপু আহমেদ। মাস জুড়ে চলা বর্বরতা 24শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। 3 আগস্ট 2024 সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক, ঐক্যবদ্ধ। এদিনকে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন, তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। 3 আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে
জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে, এবং রিয়া গোপ কিন্তু 6-7 দিন বেঁচে ছিলেন, সো বাচ্চাটা যখন মারা গেছে, আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। এমন ঐকতানে যখন গর্জে উঠেছিল বাংলাদেশ, পতনের দ্বার প্রান্তে এসে প্রতিবাদী কণ্ঠগুলো চেপে ধরতে চেয়েছিল স্বৈর শাসক। পুলিশ গ্রেপ্তার করে তরুণ র্যাপ শিল্পী হান্নানকে, যার প্রতিবাদে 24-এর 3 আগস্ট ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়াজ তোলে শিল্পী সমাজ। একাত্মতা জানায় এক দফায়। অগ্নিঝরা সেই দিনে শিল্পীদের যারা সংগঠিত করেছিলেন, গীতিকার, কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি তাদেরই একজন। 5 তারিখে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা আমরা 3 তারিখে আমরা তখন ভাবছিলাম যে আচ্ছা, এটা একটা চরম পর্যায়ে গেছে, হয়তো আমাদেরকে আরও রক্তের ভিতর দিয়ে যেতে হবে, আরও নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সেদিন যেটা হয়েছে যে আমরা আসলে প্রকাশিত হয়ে গেছি, মানে আমরা নেমে পড়েছি, মানে এরপর আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ। আর ওই দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে আসিফ মাহমুদের কণ্ঠে। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আর একটু লেংদি চলবে এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে এক দফার ইশারা করছিলেন। তো এটা একদম টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে এক দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। 34 জুলাইয়ের সেই বিদ্রোহী দুপুরেই ঘনিয়ে আসে একটি শাসনামলের অবসান। স্বৈরতন্ত্রের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। 5 আগস্ট ঘিরে আলোচনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড। ভারতে বসে হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতে বিদেশে বসে উঁকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মরুদ নেই। আর বিএনপি মহাসচিব বললেন, সতর্ক থাকতে হবে গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতে রূপ না নেয়। সম্প্রতি ভারতের লোকসভায় এক প্রতিবেদনে উঠে আসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনীতির ইস্যু। দেশটির সরকার জানায়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও যা একইভাবে প্রযোজ্য। এরপর থেকে নানা মহলে আলোচনায় ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি। এনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এমনটি হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নাশকতা করার সক্ষমতা নেই। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনায় বিএনপি মহাসচিব সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলন যেন সংঘাতে রূপ না নেয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন, এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। মির্জা ফখরুলের অভিযোগ, গণভোটের 4 প্রশ্নের একটি চাপিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডারদের ছিল, তাদের সে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।
ভারতের ভূখণ্ড ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাতে এই আহ্বান জানান। এ সময় ত্রিবেদী বলেন, বিষয়টি নজরে রাখছে ভারত। হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের উন্নয়নমূলক আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচকভাবে কাজ করার ক্ষেত্রে ভারতের অভিপ্রায়ের কথা পুনর্ব্যক্ত করেন। যে জুলাই রাজনৈতিক দলগুলোকে কাছে এনেছিল তাকে ঘিরে তৈরি হচ্ছে নানা বিভাজন। ভুল বোঝাবুঝি দূর না হলে সামনের দিনে বাড়বে অস্থিরতা, এমন অভিমত বিশ্লেষকদের। তাদের মতে রাজনৈতিক ঐক্য না থাকলে সম্ভব নয় স্থিতিশীল বাংলাদেশ। নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। জুলাই শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। ২৪-এর উত্তাল সেই দিনগুলোতে এক কাতারে এসেছিল বিভিন্ন রাজনৈতিক দল। লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মতের ভিন্নতা থাকলেও ছিল ঐক্যের শক্তি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক বাস্তবতা। নির্বাচন পরবর্তী সময়ে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। এক দল আরেক দলের বিরুদ্ধে তুলছে অভিযোগ, পাল্টা অভিযোগও আছে সমান তালে। কে কতটা ভূমিকা রেখেছিল জুলাই অভ্যুত্থানে, কে জুলাইয়ের চেতনাকে ধারণ করছে, এসব প্রশ্নেই এখন সরব রাজনৈতিক অঙ্গন। যে জুলাই একসময় দলগুলোকে কাছে এনেছিল, সেই জুলাই ঘিরে এখন বাড়ছে বিভাজন। রাজনৈতিক বক্তব্যে বাড়ছে উত্তাপ, কমছে পারস্পরিক আস্থা। সম্প্রতি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে আরও। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহিংসতা কিংবা অগণতান্ত্রিক আচরণ কখনোই সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয়। সকল পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং বুঝতে পারবে যে যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণ এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়, এটা মানে এটাতে কোনো সুফল পাওয়া যায় না। তো সেই জন্য অতীতে এগুলো করে যারা এগুলো করতো তারা কিন্তু তার শিক্ষা পেয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। সংঘাত কিংবা সহিংসতা কোনো সমাধান নয়। রাজনৈতিক দলগুলোর উচিত সংযম ও সহনশীলতার পরিচয় দেয়া। পুরনো ধাঁচের রাজনীতির নতুন মাত্রা পেয়েছে আর কি। একটা বড় দল যদি একটা এই ধরনের প্রচেষ্টাকে ওন না করে, তাহলে সেটা তো বাস্তবে রূপ নেবে না। ওই ঐক্যটা ফিরে আনতে হবে সবার মধ্যে, যে ঐক্যটা দিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। আপনি ভিতরে ভিতরে আপনি যত অনৈক্যের মধ্যে পড়বেন, তখন তৃতীয় পক্ষ এই সুযোগ দিবে। আমি তৃতীয় পক্ষ বলতে চাচ্ছি আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে ভিন্ন মতকে শত্রু নয়, গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখতে হবে। কারণ ঐক্য গড়তে সময় লাগে, কিন্তু বিভক্তি তৈরি হয় মুহূর্তেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা সমঝোতার প্রস্তাবে ইতিবাচক সরকার। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গডের সফরে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও পারমাণবিক সহযোগিতার বিষয়ে সমঝোতার বিস্তারিত জানাননি প্রতিমন্ত্রী। ঢাকা ও ওয়াশিংটন 1981 সালে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল, যা 10 বছর পর নবায়ন করা হয়। ভিন্ন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের 22 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছেন। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষায় অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক এবং বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পাবনার রূপপুরে মদ্যপ অবস্থায় রাশিয়ার 2 নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় প্রাণ গেছে একজনের। সকালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কুদ্রিন সার্গেই
ট্রেন্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায় সকালে মদ পানের পর দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। এতে দুজনেই গুরুতর আহত হন। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান সার্গেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিক্রির অভিযোগে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, মাদক বিরোধী প্রচারণা চালানোর কারণে গতকাল শিহাবকে কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ী ফরহাদ ও কুরবান। এরপর স্থানীয় যুবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হৃদয় ও তানজিনার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধ্যপ্রাচ্য সংঘাতে চাপের কাছে মাথা নত না করায় স্পেনকে শাস্তি দিতেই মরক্কো থেকে পরিকল্পিতভাবে অভিবাসীর ঢল নামিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এমন দাবি ইরানের। কেনিয়ায় ইরানি দূতাবাস এই অভিবাসী ঢলকে স্পেনের বিরুদ্ধে হামলা হিসেবে অভিহিত করেছে। দূতাবাসের দাবি, কয়েকটি প্রতিবেশী দেশের সহায়তায় স্পেনকে অস্থিতিশীল করতে এমন পদক্ষেপ ওয়াশিংটন তেল আবিবের। নিউজ এক্সপ্রেসে এই ছিল আজকের আয়োজনে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।